জামাতে ইসলাম ইতিপূর্বে কখনো রাষ্ট্র পরিচালনা করেনি। তাদের অনেকগুলো যেমন ভালো দিক আছে, যে তাদের সাংগঠনিক দক্ষতা ভালো, ধর্মীয় ভোট ব্যাংকে এবার তারা ইউজ করবে। অন্যদিকে ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে অনেকগুলো বিষয় আছে যে তাদের অভিজ্ঞতা নিয়ে কথা আসছে, যে বিষয়গুলো তাদেরকে অনেক বেশি পেছনে নিয়ে যাবে। আসলে কি জামাতে ইসলামী রাষ্ট্র পরিচালনা করবার মতো সক্ষম কোনো রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সংস্থার দর্শকদের সালাম, শুভেচ্ছা এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি তো জামাতের মুখপাত্র না, জামাতকে পছন্দ করি, সেজন্য বিশ্লেষক হিসেবে আমি এই উত্তরটা দিচ্ছি। প্রথম জিনিস হচ্ছে, আপনি একটা জিনিস দেখেন, বাংলাদেশের প্রথম ইসলামী ব্যাংক যেটা করা হয়েছে সেটা কিন্তু মীর কাসেম আলী ভাই সেটা নেতৃত্ব দান করছেন এবং এই ব্যাংকটা প্রতিষ্ঠা হয়েছে। এবং প্রতিষ্ঠা হওয়া মানে যে এটা জামাতের ব্যাংক তা না, কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে এবং সেখানে সিংহভাগ লোক যারা চাকরি করতো সেই সময় থেকে জামাত ইসলাম করা লোকজন করতো, এই বিষয়ে কোনো সন্দেহের কিছু নেই। তাহলে প্রথম একটা ব্যাংক দেখা গেল যে যারা শরিয়া ভিত্তিক ব্যাংক বাংলাদেশে প্রথম চালু করলো, বৃহৎ ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত হলো। এবারে আসেন ইবনে সিনা ট্রাস্ট, ইসলামী ব্যাংক, হসপিটাল। আমি কি একটা প্রশ্ন করব? হ্যাঁ, অবশ্যই করতে। ব্যাংকিং সিস্টেম যেভাবে পরিচালিত হয় সেটা মুনাফা করবার জন্য, সেটা আপনি সুদী ব্যাংক বলতে পারেন অথবা সুদমুক্ত ব্যাংক বলতে পারেন, সেটা না আমার প্রশ্ন নেই। আমার প্রশ্ন হলো, আর একটা কল্যাণ রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা হয় পুরোটাই হলো অলাভজনক পর্যায় থেকে, এবং সেটা পুরোটাই কল্যাণের জন্য। আপনি কি একটা ব্যাংকের এক্সপেরিয়েন্সকে একটা কল্যাণমূলক রাষ্ট্রে আনতে পারবেন? এটা সিএসআর ফান্ডের নাম শুনছেন? হ্যাঁ, প্রত্যেকটা আমার প্রতিষ্ঠানেই থাকে। কি জন্য সিএসআর ফান্ডের একটা পার্ট ইউজ করা হয়, সেজন্য ওটার নাম সিএসআর ফান্ড। এখন আপনি যেটা উদাহরণ দিলেন, লাভজনক, ইসলামী শরীয়ত কি লসও করতে পারে, লসও তো করতে পারে। ডিফারেন্সটা বিটুইন ক্যাপিটালিজম, ওইটা কিন্তু আমি বুঝি, আমি যেটা বলছি যে আমি ওই জায়গায় একজন অর্থমন্ত্রী তার পুরো সীমিত সম্পদ দিয়ে এই যে অসীম তার যে সমস্যা, এই সমস্যাটাকে তিনি বিবেচনা করবেন পুরোটা কল্যাণ দিয়ে, এখানে বাণিজ্য দিয়ে না। এটা বলতেছি। মরহুম হান্নান ভাই যিনি সেক্রেটারি ছিলেন, এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, কল্যাণ রাষ্ট্রের প্রেক্ষাপটটা কি? যেমন ইসলামী ব্যাংক অনেক সময় চেষ্টা করছিল যে জাকাতের টাকাটা ইসলামী ব্যাংকে জমা হবে, তারপরে দ্যাট উইল ডিস্ট্রিবিউট ফর দ্য স্টেট। সেটা হয়নি কিন্তু। সো জাকাত, আমি খালি একটা উদাহরণ দিচ্ছি, ইনস্টিটিউশন, যদি আপনি একটা বৃহৎ ইনস্টিটিউশন চালাতে পারেন বাংলাদেশের মতো জায়গায়, এবং আমি যেখানে দেখালাম আর একটা যে ইবনে সিনা বা ইসলামী ব্যাংক, হসপিটাল, এগুলো কিন্তু সব ট্রাস্ট, এবং কোনো জায়গাতে একটা শেয়ার পর্যন্ত মীর কাসেম আলী ভাইয়ের ছিল না। তার মানে ইউ আর ইমপ্লিমেন্টিং সামথিং, অ্যান্ড দ্যাট ইজ, মানে এই প্রতিষ্ঠানগুলোর সম্পর্কে আজ পর্যন্ত কোনো রকম কোনো টাকা তসরুপ কোনো কিছুর কোনো উদাহরণ নাই। তাহলে আমি একটা উদাহরণ সেট করতে পারলাম যে আমি প্রতিষ্ঠান তৈরি করতে পারি। দ্বিতীয় কথাটা হলো, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে 2001 সালে 2টা মন্ত্রণালয় তৈরি করা হলো। 2টা মন্ত্রণালয় জামাত ইসলাম পরিচালনা করলেন। সেই মন্ত্রণালয় নিয়ে আজ পর্যন্ত, সেই মন্ত্রণালয় চালানোর অভিজ্ঞতা থেকে আজ পর্যন্ত কোনো করাপশনের কোনো নাই, অভিযোগ নেই। এবার আসেন 1991 সালে কেন বেগম খালেদা জিয়া আওয়ামী লীগকে না নিয়ে জামাত ইসলামকে নিয়েছিলেন? জামাত ইসলামকে এই জন্য নিয়েছিলেন যে জামাত ইসলামের কাছে একটা জিনিস তিনি সবসময় জানতেন, যে এই দলটা ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে থাকবে এবং সততা এবং এই দুটা কিন্তু তার মূল প্রিন্সিপাল। সো বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা কোনোদিন চালায়নি। যেমন আর একটা উদাহরণ দিই, 1991 সালে যখন বিএনপি ক্ষমতা নিল, তখন আমান সাহেব ছিলেন ডাকসু ভিপি। তাকে কিন্তু প্রথম মিনিস্টার বানায় দিল, স্পোর্টস মিনিস্টার বানায় দিল। আপনি সংসদীয় সমস্ত কমিটিগুলোতে কিন্তু জামাত ইসলামের লোকেরা সবসময় ছিল। তো এককভাবে ক্ষমতা হয়তো আমরা কোনোদিন জামাত ইসলাম পাই নাই। জামাত ইসলাম পাইলে, জামাত ইসলাম একদম স্পষ্ট 12 তারিখে তারা তাদের নির্বাচনী ইস্তেহারও সবার সামনে দিয়ে দিবেন, এবং এখানে কে কি কোন মন্ত্রণালয়ে যাবেন, কার কি অভিজ্ঞতা আছে, সব আপনি 12 তারিখে জানতে পারবেন। এখানে সেই সব লোকগুলোকে নেওয়া হচ্ছে, যেসব লোকগুলো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যে অভিজ্ঞতা আছে চালানোর, তাদেরকে নেওয়া হচ্ছে। আপনি দেখেন আজকে নির্বাচন পরিচালনা কমিটিতে যতগুলো সচিবকে নেওয়া, মানে সাবেক আমলাদের একটা আধিক্য দেখা যাবে সেখানে। সাবেক আমলাদের আধিক্য, মানে রাষ্ট্র পরিচালনার দ্বারা, আপনি এখন একটা বলি কথা বলেছেন, উনি একজন আমলা। আমলা, এবং মানে আপনাদের এখন পর্যন্ত যা কিছু উদাহরণ দেবেন সাবেক আমলা থেকে নিয়ে আসা। সাবেক আমলা থেকে হতে পারে, সেটা বিদেশে কোন রাষ্ট্রীয় সংস্থা থেকে, যেমন IMF এ যদি কেউ চাকরি করে থাকে, বা OIC ভিত্তিক কোনো ইসলামী সংস্থায় যদি কেউ চাকরি করে থাকে, জাকাত ম্যানেজমেন্ট বোর্ডে যদি পৃথিবীর ইন্টারন্যাশনাল জাকাত ম্যানেজমেন্ট বোর্ড থেকে যদি কাউকে নিয়ে আসা হয়, তাহলে সেই লোকগুলোর তো পুরাপুরি এইটা কিভাবে ম্যানেজমেন্ট হয়, দে হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স। আর আরেকটা জিনিস আপনাকে বলি, এক্সপিরিয়েন্সে গত 15 বছর দেখলেন, সালানার কি অভিজ্ঞতা, সে এক্সপিরিয়েন্স দেখলেন। সেজন্য আমার কাছে মনে হয় আল্লাহ যদি বরকত দান করেন, আর একটা মানুষ যদি দুর্নীতিমুক্ত হয়, সৎ হয়, সেটা জামাত ইসলাম বলতেছি না, বিএনপিতেও যদি সৎ হয় কেউ ভাই, যেমন আপনি একটা জিনিস জানেন, বিএনপির মন্ত্রী ছিল কে? অর্থমন্ত্রী 91 সালে সাইফুর রহমান। তাকে নিয়ে আজ পর্যন্ত কিন্তু সবার কাছে উপরে যে তার সময়ের অর্থ ব্যবস্থাটা সবচেয়ে ভালো ছিল, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ কেউ করতেছে না। তার মানে এটা ক্যাপিটালিস্ট সমাজেও যদি একটা মানুষ
যদি সে সৎ হয়, সে দেশের জন্য করে থাকে এবং ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হতে থাকে, তাহলে দেশ চালান সবাই। এবং 91 সালে বেগম খালেদা জিয়ার তো দেশ চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না, এবং তিনি চিন্তাও করেননি যে সেদিন সে ক্ষমতায় জিতবে, সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে। সো এই উদাহরণটা টেনে মনে হয় এভাবে, কারণ অতীত অভিজ্ঞতা বলতেছে 96 সালে শেখ হাসিনা প্রথম দেশ চালাইছে, তার আগে চালায়নি। 91 সালেও খালেদা জিয়া দেশ চালাইছে, তার আগে চালায়নি। এবার যদি রব্বুল আলামিন কবুল করে জামাত ইসলাম, আমি একটা জামাত ইসলাম, হ্যাঁ, বলো। আমার পয়েন্ট অফ ভিউতে একটা অযৌক্তিক প্রশ্ন করি। বলেন, যদি কোনো অসুবিধা নেই। যৌক্তিক মনে হচ্ছে না আমার নিজের কাছে, তারপর করছি। বলেন। ধরেন মানে জামায়াত ইসলাম চরিত মানে ইসলামী চিন্তা চেতনা দিয়ে অর্থ মন্ত্রণালয়কে নিজেদের কাছে রাখবে, যদি রাখে তাহলে বাংলাদেশের পুরো অর্থনৈতিক সিস্টেমটাই তো সুদী সিস্টেমটা। তো এইটা যদি কোনো একজন অর্থমন্ত্রী পরিচালনা করে, তো তার জন্য কি বড় ধরনের পাপ হবে না? আচ্ছা, পাপ পুণ্যের প্রশ্নটা আপনি করছেন, খুব লজিক্যাল প্রশ্ন করছেন। দুইটা জিনিস আছে। আল্লাহ যদি পাপ করবে মানুষ বলে তো জাহান্নাম সৃষ্টি করছে, নাহলে তো আল্লাহ জাহান্নাম সৃষ্টি করতো না। আর আপনি যে কথা সেটা দেখেন, রাষ্ট্রীয় সমস্ত ব্যাংক আছে না আমাদের, সোনালী, জনতা, অগ্রণী, পূবালী, রাষ্ট্রীয় যতগুলো ব্যাংক আছে সবগুলোতে কিন্তু আপনাকে একটা জিনিস দেখাই, কোনো ব্যাংকে কিন্তু ইসলামিক শরিয়া ভিত্তিক কোনো নেই, ব্যাংকিং সিস্টেম নেই। আর একটা জিনিস দেখেন, আমাদের যে সঞ্চয়পত্র বলা হয়, দুইটা ফর্মের সঞ্চয়পত্র আছে, একটা সঞ্চয়পত্র, একটা প্রাইজ বন্ড। এগুলো কিন্তু শরিয়া ভিত্তিক কোনো ব্যবস্থা নেই। আপনি এখন ধরে নেন সব ব্যাংকগুলোকে এক করে আপনি প্রতিটা ব্যাংকে, যেটা যে ইসলামিক কনসেপ্টে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থার মধ্যে আছে, যে প্রতিটা ব্যাংক আপনি একদম রুট লেভেলে ইউনিয়ন পর্যন্ত নিয়ে গেলেন এবং সেখানে দুইটা শাখা খুলে দিলেন, একটা কি ইসলামিক শাখা চলবে আর একটা হচ্ছে কি ক্যাপিটালিস্ট সিস্টেম চলবে। মানুষ কোনটাকে গ্রহণ করবে? আমাকে কি করতে হবে? দুইটা জিনিস দেন। আপনি রাষ্ট্রের যখন আপনি অর্থ পরিচালনা করবেন, আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে সরকার পরিচালনা করতে গেলে লোন করতে হয়, বড় করতে হয়। প্রশ্ন হচ্ছে জামাতে ইসলাম IMF থেকে ইন্টারেস্ট নিয়ে বড় করে দেশ চালনা করবে কিনা। যদি করে তাহলে আরাম, আমি একদম স্পষ্ট বলে দিচ্ছি আপনাকে, আমি নিজেও বলতেছি। আর যদি OIC থেকে নিয়ে আসে, আপনার কাছে কি তথ্য আছে কিনা এরকম কিছু? আমার কাছে যতখানি তথ্য আছে যে বাংলাদেশ জামাত ইসলাম এই সুদ ভিত্তিক অর্থনীতি থেকে বের হয়ে এসে দেশটাকে পরিচালনা করবে জাকাত ভিত্তিক সব ব্যবস্থার উপর আলো। আচ্ছা, আমি তাহলে ইলিয়াস ভাই আপনার কাছে আসি। আমি আগে একটু ভাইরে একটা প্রশ্ন করি, যেমন উনি বলেছেন যে 12 তারিখ জামাত ইসলাম ঘোষণা করবে, ইশতেহার ঘোষণা। ইশতেহার ঘোষণা করবে। ইশতেহারে এমন ব্যক্তিদের নাম থাকবে যারা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। তো জামাত ইসলাম কোনো নেতার কি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে দুজন মন্ত্রী ছাড়া? আচ্ছা, আপনাকে ওই কথা বললাম যে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, সেটা বাংলাদেশে থাকুক আর বিদেশে, রাষ্ট্র পরিচালনা বলবো বিভিন্ন না, প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা। আমার কথাটাকে আমি আবার রিফ্রেশ করে দিচ্ছি, আবার আচ্ছা। এই ভুল ধরায় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। রাষ্ট্র পরিচালনা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সেই মানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পরিচালনা করার জন্য দে আর এনাফ ক্যাপাবল, এবং এই ক্যাপাবিলিটি নিয়ে ইনশাল্লাহ কেউ কোনো প্রশ্ন দেশে বিদেশে কাজ করেছেন Yes, yes, সেটাই। হ্যাঁ, বলুন প্লিজ। ইলিয়াস ভাই, একেবারে যে বিষয়টা বলছি যে ধরেন যদি একেবারে এই মুহূর্তে কি বাংলাদেশ রাষ্ট্র হিসেবে তার সক্ষমতা আছে যে আন্তর্জাতিক যে অর্থনীতি আছে, মানে যদি বলি ডলার ইকোনমি যেটা আছে, এটা পুরোপুরি IMF এবং বিশ্ব ব্যাংকের উপর বেস করে, সেই জায়গা থেকে যদি বেরিয়ে আসার চেষ্টা এশিয়ান করে, উন্নয়ন ব্যাংক, হ্যাঁ, এশিয়ান জায়গা সেখান থেকে যদি কেউ কোনো সরকার বা কোনো দেশ বেরিয়ে আসার চিন্তা ভাবনা করে, মানে যেখানে মানে রোডস অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ নিয়ে চায়নাই টিকছে না, সেখানে বাংলাদেশের মতো রাষ্ট্র টিকতে পারবে? এর আগে তো নীতি পরিবর্তন করতে হবে যে আমি সুদ ভিত্তিক সুদে টাকা এনে দেশ চালাবো না, সুদ ছাড়া চালাবো। আমাকে তো সেই দৃশ্যটা আগে নিতে হবে, কারণ আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিতে তো বিদেশি সাহায্য নির্ভর বা বিদেশি কি বলে বিভিন্ন ঋণের উপর নির্ভর করে। যেন IMF, আমরা তাকিয়ে থাকি IMF কখন টাকা দিবে, আমরা তাকিয়ে থাকি ADB কখন টাকা দিবে, আমরা তাকিয়ে থাকি বিশ্বব্যাংক কখন টাকা দিবে। এছাড়া তো আমাদের এই মুহূর্তে চলবে না। তো ভাই যেটি বলেছেন জামাত যদি সেটি পারে ভালো, আমরা আশা করতে চাই যদি তারা ক্ষমতায় আসে। বাট এই মুহূর্তে এটি একটি কষ্টকর ব্যাপার, কারণ আষ্টে পৃষ্ঠে আমাদের সুদ লেগে আছে। কিন্তু আমি ব্যাংকে টাকা রাখছি বা আপনি রাখছেন, সুদে ডাইরেক্ট আমরা ইন্টারেস্ট পাচ্ছি, সব মানুষ যে লেনদেন করে সবাই ইন্টারেস্ট দিতে হচ্ছে। সুতরাং এই মুহূর্তে এর থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এই প্রশ্নটা ছিল একেবারে শাহরিয়ার ভাইয়ের কথার ভিত্তি করে। আর বেসিক প্রশ্ন আপনার কাছে শুরুতে যেটা বলতে চাচ্ছিলাম যে 1 নম্বর বিষয় যেটা হলো, এই প্রথম বাংলাদেশে নির্বাচন হচ্ছে আওয়ামী লীগ ছাড়া। তো এখানে একটা বড় ধরনের একটা কথা আছে, কথাখানি কতখানি বাস্তব সেটা আপনি বলতে পারবেন, যে এখানে আওয়ামী লীগ এন্টি আওয়ামী লীগ একটা ঘরানা থাকে আর এন্টি ইন্ডিয়ান একটা চিন্তা চেতনা থাকে। এইবারই প্রথম যে এন্টি আওয়ামী প্লাস এন্টি ইন্ডিয়ান দুইটা দলের মধ্যে নির্বাচন হচ্ছে, এই জায়গাটা কিভাবে পর্যালোচনা করবেন? এখন ধরুন গণতন্ত্র উদ্ধারের জন্য লড়াই করেছি বিএনপি জামাতে, যে দুটি ছিল সবচেয়ে বড় ফোর্স। এখন রাজনৈতিক বাস্তবতায় ধরুন এরা তো প্রায় 20 বছর বোধহয় অ্যালায়েন্স ছিল, একসাথে ছিল, একসঙ্গে ছিল। ভাই যেটি বলেছেন 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসার সঙ্গে তো জামাতের দুজন মন্ত্রীও ছিলেন, এবং জামাতের সঙ্গে আদর্শিক ঐক্য না হলে নির্বাচনী সমঝোতা তো সবসময় ছিল। কিন্তু এবার তো আর ওই এত প্রতিপক্ষ নাই, কারণ আমরা জানি যে বিএনপির বড় প্রতিপক্ষ আওয়ামী লীগ। সেই নির্বাচনটা কিরকম প্রতিযোগিতামূলক হবে? খুশি প্রতিযোগিতামূলক হবে এই কারণে বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। কারণ গত 15.5 বছরে নির্বাচনকে নির্বাসনে পাঠানো হচ্ছে। একটি জেনারেশন ভুলে গেছে যে নির্বাচন আসলে কি, বাট আবার সেই জেনারেশন এবার যাতে ভোট দিতে পারে সেই জন্য তারা চেষ্টা করছে। আমি একটি টার্ম ইউজ করি যে ভোটের ক্ষুধা আছে একটা। এখন ধরুন যাদের বয়স
38 থেকে 42 বা এরকম বয়স যাদের, তারা কিন্তু কোনোদিন ভোট দেয় না। তারা যখন ভোটার হয়েছে তারপর থেকে বাংলাদেশের কোনো নির্বাচন নেই কিন্তু। এবং আপনি দীর্ঘদিন মাঠের সাংবাদিক, আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, ভাইও নিশ্চয়ই খোঁজখবর রাখেন, শুধু পার্লামেন্ট নির্বাচন না, স্থানীয় সরকার কোনো নির্বাচন ছিল না, নির্ণয় ছিল না। তারপর ট্রেড বডি কোনো নির্বাচন ছিল না, প্রফেশনাল বডির নির্বাচন ছিল। আমরা যখন সাংবাদিকতা শুরু করি, আমি 90 দশকের শুরুতে, এই যে আপনাদের অফিসে আশপাশেই সব অফিস, এই যে বিএমএ অফিস, বিশাল নির্বাচন, আওয়ামী লীগ প্যানেল একটি, জাতীয়তাবাদী প্যানেল একটি, সবসময় এটা দেখছি, যেমন বিএনপি জামাত মিলে একটা প্যানেল দিত, উৎসমুখ নির্বাচন হতো, প্রত্যেকটা প্রার্থী ভোটারদের কাছে যেতেন, এক ধরনের জবাবদিহিতার সৃষ্টি হতো। তারপর দেখুন একটু ডান দিকে গেলেই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, সেখানেও এক প্রতিযোগিতা পূর্ণ নির্বাচন ছিল, মানুষ বসে থাকতো যে কে জিতেন, এবং প্রত্যেকটা নেতাদের নাম কিন্তু সাধারণ মানুষ জানতেন, মুখস্থ হয়ে যেত এত। তারপরে এফবিসিসিআই, নিশ্চয়ই আপনার মনে আছে, হ্যাঁ। তারপরে ডিসিসিআই, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। কিন্তু আমরা এখন দেখলাম কি একটি পর্যায়ে তেজগাঁও থেকে বলে দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে, অমুকে এফবিসি সভাপতি, অমুকে বিএমপি সভাপতি, বিএমএর সভাপতি, অমুকে ইঞ্জিনিয়ার সভাপতি। এই যে ভোট না দেয়া থেকে মানুষের মধ্যে একদম খুব জন্ম নিয়েছে যে আমরা ভোট দিতে পারছি না। আমার সেই মানুষগুলো এখন অপেক্ষা করছে, এবং এর সংখ্যা কিন্তু 4 কোটি বা তারও বেশি হতে পারে। তারা কিন্তু অপেক্ষা করছেন যে কখন ভোট দিবেন। সুতরাং এখন যে টুকটাক ঝামেলা হচ্ছে, বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে, কিলিংও হচ্ছে, ভোট যত আর ঘনিয়ে আসবে, ধরুন 21 তারিখ বোধহয় আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে, ক্যাম্পেইন শুরু হবে 21 তারিখ থেকে। এরপর থেকে বিএনপি বলুন, জামাত বলুন, অন্যান্য যে দল আছে, সবাই এই নেতা কর্মীরা কিন্তু ভোটে ঝাঁপিয়ে পড়বে। এই দ্বন্দ্ব সংখ্যা আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেকটা কমে আসবে। যদি কমে নাও আসে, নির্বাচন ছাড়া তো আপনার কোনো বিকল্প নেই। আপনাকে দেশটিকে যদি গণতন্ত্রের উত্তরণ ঘটাতে হয়, যে গণতন্ত্রহীন আমরা ছিলাম দীর্ঘদিন, তো নির্বাচন ছাড়া তো আপনার কোনো উপায় নেই। আপনি দেখুন আজকে দেশে কোনো বিনিয়োগ নেই, কারণ এটি স্থিতিশীল সরকার নাই। এই সরকার কতদিন ক্ষমতায় আছে সেটি কিন্তু মানুষ জানে না। এই কারণে কিন্তু কেউ বিনিয়োগ করছেন না, স্থিতিশীল সরকার চাইবেন। এই বিনিয়োগ না থাকার কারণে কোনো কিছু, কল কারখানা কিচ্ছু কিন্তু হচ্ছে না, এবং এর ফলে বিরাট একটি জনগোষ্ঠী, আমরা কিন্তু একটি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাচ্ছি, প্রচুর কর্মক্ষম মানুষ আছে এখানে। আপনি দেখবেন 4 সালের করে 200 ছেলে দাঁড়ায় যায় চা খাচ্ছে, আমরা কিন্তু দেখি এই দৃশ্যগুলো, কিন্তু কাজ নাই, অনেক কাজ নেই, চাকরি নেই। সুতরাং দেশকে স্থিতিশীল করতে হলে আমরা নানা ন্যারেটিভ তৈরি করি যে দেশে খুব সন্ত্রাস চলছে, মানুষ কিলিং হচ্ছে। এখন হচ্ছে আগে যে হয়নি তা নয়, বাট সেটিকে আমি জাস্টিফাই করতে চাই না, বাট একটা স্থিতিশীল সরকার আসলে জনগণের ভোটে, রাতের ভোটে না, দামি ভোটে না, আমি আর তুমি এই ভোটে না, একটা নির্বাচনের মধ্যে একটা নির্বাচন হলে দেশের অনেক চেহারা পাল্টে যাবে আমি মনে করি। এবার নির্বাচনে কোন কোন ফ্যাক্টরগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করেন? আমি যদি আপনাকে একটা কথা বলি, যে আওয়ামী লীগ আমলে যে ফেসিজম কায়েম করা হয়েছিল, এই যে আপনি বললেন যে ট্রেড বোর্ডের নির্বাচন থেকে শুরু করে কোনো নির্বাচনই ছিল না, সেটা এই যে মানুষের যে ক্ষোভটা, এই ক্ষোভটা মূলত আওয়ামী লীগের উপরে, এবং আরেকটা বিষয় সরাসরি যদি বলি ভারতের উপরে মানুষ ছিল। গেল যে কোনো সময় চাইতে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট এখন তুঙ্গে। তো 1 নাম্বার, 2 নাম্বার এন্টি আওয়ামী সেন্টিমেন্টও আছে, ফেসিবাদ বিরোধী যে চিন্তা চেতনা মানুষের মধ্যে, সেটা অনেক বেশি স্ট্রং। এই বাস্তবতায় আসলে নির্বাচনের মাঠে এগুলো ফ্যাক্টর কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? অবশ্যই যে দল আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে, বাট আমি রাতে সাক্ষাৎ করে প্রকাশ করলাম না, আবার দিনে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললাম না, এরকম না। যেমন জেনুইন আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে, যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তিনি কিন্তু এই যে যমুনা কি গঙ্গা চুক্তি ফারাক্কাবাদ নিয়ে তিনি কিন্তু জাতিসংঘ পর্যন্ত গিয়েছিলেন, সাহস নিয়ে, অকুত ভয়ে তিনি ছিলেন। এরকম যারা মেন করবে আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, কারণ আপনি দেখুন মানুষের সেন্টিমেন্টটা কি। ধরুন আমাদের সেখানে গণতন্ত্র হত্যা করা হয়েছে, ভারত কিন্তু একটি কথা বলেনি, বাট এখন কিন্তু বলছে যে আমাদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে আমরা চাই। নাম্বার 2, সর্বশেষ উদাহরণ হচ্ছে আমাদের যে শহীদ হাদি, তার জানাজাকে আপনি নিশ্চয়ই দুজনে ফলো করেছেন। এগুলো কিন্তু সব আধিপত্যবাদ বিরোধী যে মানুষ, যে তরুণ সমাজ, এখানে কিন্তু সবাই তারা গিয়েছে। এবং আরো একটি যোগ করি যে মোস্তাফিজকে কেন্দ্র করে আমাদের দেশে একজন সুপারস্টার বলি আমরা তাকে, তার খেলা দেখার জন্য আমরা অপেক্ষা করি। তাকে নিয়ে যে ভারতে যে নাটকটি হলো, যে অমানবিক একটা কাজ হয়েছে, অমানবিক, তাকে বাদ দিয়েছে। আপনি দেখুন সেখানে প্রতিদিন মুসলমানরা নির্যাতিত হয়, ফ্রিজে গরুর মাংস থাকতে পারে এই সন্দেহে মানুষ পিটিয়ে হত্যা করা হয়। বাংলাদেশে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, আপনি দেখেন আগুন দিয়ে, সেটি নিঃসন্দেহে নিন্দনীয়, এবং এর সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে অ্যারেস্ট করা হয়। ভারতে যে মুসলমানদের প্রতিনিয়ত, এবং সেটি কিন্তু আজকে না, ভারতে এই মৌলবাদী শক্তি কিন্তু দীর্ঘদিন ধরে ক্ষমতায়, এবং তার সঙ্গে আওয়ামী লীগ গাছছড়া বেঁধেছিল। তারা প্রতিদিন মুসলমানদের কোনো না কোনোভাবে নিগৃহীত করে, মেরে ফেলে, অপমান অপদস্থ আছে। কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এরকম কাহিনীকে আমরা শুনিনি। এখানে যদি একজন হিন্দুকে, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এটি আমি জানি না, পৃথিবীতে কিন্তু এটি বিরল। নিশ্চয়ই আপনার অভিজ্ঞতা, আমার সবারই অভিজ্ঞতা আছে, আমাদের হিন্দু বন্ধু বান্ধব আছে, প্রতিবেশী আছে, আমাদের সাথে কত ভালো সম্পর্ক। আমরা অন্য ধর্ম এগুলো চিন্তাই করি না, তার ধর্ম সে পালন করে, আমার ধর্ম আমি পালন করি। এখন ইলিয়াস ভাই একেবারে বাংলা